অভিযোগ যেগুলো আসে সেগুলোর সংখ্যা হয়তো 400-র কাছাকাছি, কিন্তু আমরা যখন মামলা দায়ের করি সেগুলোর থেকে বাছাই করে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যপ্রণালীর ধরনটা ভিন্ন। সে কারণে আমরা যেমন শেখ হাসিনার জন্য একটা মামলা করেছি, মন্ত্রী পরিষদের এবং এমপিদের জন্য একটা মামলা করেছি, পুলিশের জন্য একটা করেছি, এইভাবে ভাগ ভাগ করে ঘটনা কেন্দ্রিক কিছু করা হয়েছে। সব মিলে 18-19টা মামলা এখানে এখন পর্যন্ত দাখিল হয়েছে। মামলাগুলো সবগুলোই তদন্ত পর্যায়ে আছে এবং যেগুলো প্রধান আসামি তাদের বিরুদ্ধে এখানের থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তো তদন্ত কাজের ব্যাপারে যেটা বলবো যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, এটা হচ্ছে সবচাইতে জটিল একটা বিষয় এবং সবচাইতে জটিল তদন্ত এর মধ্যে ইনভলভ। আর বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে গোটা দেশের সর্বত্র, অর্থাৎ 56,000 বর্গমাইল জুড়ে। সেই জায়গায় 2,000-এর বেশি লোক শহীদ হয়েছেন, 50,000 বা 25 থেকে 50,000-এর মতো লোক আহত হয়েছেন এবং যারা এখানে অপরাধগুলো সংগঠিত করেছে তাদের সংখ্যাও হাজার হাজার। এই বিবেচনায় এই মামলার তদন্ত অনেক সময় সাপেক্ষ, কিন্তু তার মধ্য থেকে আমরা প্রায়োরিটাইজ করে যে সমস্ত যারা সুপিরিয়র কমান্ডার ছিলেন যারা তাদের মামলাগুলোকে আমরা আগে নিয়ে আসছি এবং সেক্ষেত্রে তদন্ত রিপোর্ট খুব সহসাই আমরা পেয়ে যাব বলে আশা করছি। আমাদের তদন্ত সংস্থা যে ধারণা দিয়েছেন তাতে এ মাসের মধ্যে আমরা বেশ কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট পেয়ে যাব বলে আমরা আশা করছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা যেটা করব, চিফ প্রসিকিউটর তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে সেগুলো বিশ্লেষণ করে আসামিদের বিরুদ্ধে ফর্মাল চার্জ আকারে দাখিল করবেন। যেটা ফর্মাল চার্জ দাখিল হবে সেটাই হলো মূল মামলা ট্রায়ালের জন্য শুরু হয়ে যাবে। ফর্মাল চার্জ দাখিলের পরেই আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ফর্মাল চার্জ যখনই দাখিল করব তারপর থেকেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হলো বলে গণ্য করা যাবে। তার বিরুদ্ধে মূলত আমরা দুটো মামলা করেছি, কারণ প্রত্যেকটা ঘটনারই নির্দেশদাতা শেখ হাসিনা এবং তার যেহেতু সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে এবং তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর পদকে ব্যবহার করে তিনি গোটা রাষ্ট্রযন্ত্রকে একটা অপরাধী সংগঠনে রূপান্তর করেছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন এই শান্তিপূর্ণভাবে ছাত্র জনতা যে আন্দোলন করছে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য। তো তার নির্দেশে সারা দেশে এটাকে আমরা বলি যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক যে আক্রমণটা হয়েছে ছাত্র জনতার উপরে, সে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য আমরা একটা মামলা করেছি। আরেকটা মামলা আমরা করেছি গত 15 বছরে যে সমস্ত গুম, ক্রসফায়ারে হত্যা বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, টর্চার হয়েছে, এই বিষয়গুলোর জন্য তার বিরুদ্ধে দ্বিতীয় মামলাটা হয়েছে। সুতরাং মোটা দাগে বলা যায় শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা এখানে চলমান আছে, একটা জুলাই আগস্টের গণহত্যার জন্য আর একটা 15 বছরের ভাগ ভাগ করে করেছি। আমরা তো গুমের তদন্ত একটু দেরিতে শুরু করেছি। ইতিমধ্যে আমাদের কাছে গুমের ব্যাপারে প্রায় 30 থেকে 40টার মতো অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার বাইরেও কিন্তু আমাদের তদন্ত সংস্থা যদি তার কোনোভাবে যে কোনোভাবে যদি তার নলেজে আসে যে এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তাহলেই তিনি এই বিষয়ে তদন্ত করতে পারবেন। ফলশ্রুতিতে জাতিসংঘ যখন রিপোর্ট দিয়েছে বা হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট দিয়েছে বা যে কোনো মানবাধিকার সংগঠন যখন গুম সংক্রান্ত বিষয়ে যে সমস্ত রিপোর্ট দিয়েছে সেগুলোকে আমলে নিয়ে আমরা তদন্ত করছি। এর বাইরে গুম সংক্রান্ত যে তদন্ত কমিশন তারা যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট প্রকাশ করেছেন সেটাকে ভিত্তি ধরে সেগুলোর আলোকেও আমরা অগ্রসর হচ্ছি। সুতরাং গুমের যত ঘটনা বাংলাদেশে ঘটেছে সবগুলোকেই কিন্তু আমরা গুরুত্ব দিয়ে সেগুলোর ব্যাপারে তদন্ত করছি। অভিযোগ আমাদের কাছে আসুক বা না আসুক আমরা সবগুলোরই তদন্ত করব। জাতিসংঘের রিপোর্টটা খুবই চমৎকার একটা দলিল হিসাবে ব্যবহৃত হবে, কারণ জাতিসংঘ যখন গোটা দুনিয়ার আন্তর্জাতিক সংগঠন, সবচাইতে বড় সংগঠন, এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে তারা কোনো পক্ষ না, তারা বায়াস না। ফলে জাতিসংঘ তাদের তদন্ত সংস্থা এসে যে প্রতিবেদনটা তৈরি করেছেন সেটা একটা অকাট্য এবং শক্ত দলিল হিসাবে শেখ হাসিনা এবং যারা এই দোসররা গত জুলাই আগস্টের এই মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হবে। এবং সেখানে কিন্তু তারা খুব ক্লিয়ারলি বলেছেন যে এই আক্রমণটা হয়েছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য একটা আবশ্যকীয় উপাদান। তো জাতিসংঘের মতো প্রতিষ্ঠান যখন বলছে এটা ওয়াইড স্প্রেড ছিল এবং সিস্টেম্যাটিক্যালি আক্রমণটা হয়েছে, তখন ইন্টারন্যাশনালি আমাদের এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার যে ওই পতিত সরকারের যে দোসর তারা যে চেষ্টাটা করবে তাদের বিরুদ্ধে একটা শক্ত জবাব হিসেবে এটা দাঁড়িয়ে গেছে। এবং এই বিচারের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্নেও এই রিপোর্টটা আমাদেরকে অসম্ভব সাহায্য করবে বলে আমরা মনে করি। তদন্ত চলমান অবস্থায় তো আমরা অনেককেই ফাইন্ড আউট করেছি যারা গুমের শিকার হয়ে ফেরত এসেছেন, যারা কারাগারে আছেন, যারা ফেরত এসেছেন, যারা বেঁচে ফিরেছেন, তারা এসে বলেছেন যে তাদের সাথে কারা আচরণ করেছে এরকম তারা অনেককে আইডেন্টিফাই করতে পেরেছেন। আবার কিছু যেমন ধরেন আইডেন্টিফিকেশন সরাসরি করার প্রয়োজন নেই, যার আমরা যদি বুঝতে পারি যে র্যাব তাকে তুলে নিয়ে গিয়েছিল
তাহলে র্যাবের কোন অফিস কোন ইউনিটটাকে তুলে নিয়েছিল, সেই সময়ের ইউনিটের দায়িত্বে কে ছিলেন, এগুলোকে যখন আমি বের করব তখন কিন্তু আমি বের করতে পারবো যে এর সাথে পারপিট্রেটর কে কে যুক্ত ছিলেন। বিভিন্ন গুম কেন্দ্র বা টর্চার সেল যেগুলো, সেগুলোতে সুনির্দিষ্ট দায়িত্ব থাকে। তো যখন একজন ভিকটিম আইডেন্টিফাই করতে পারে যে আমি টিএফআই সেলে বন্দী ছিলাম, তখন কিন্তু আমি ধরতে পারছি যে টিএফআই সেলে ওই সময় কারা কারা দায়িত্বে ছিল, এগুলোর কারা কারা এগুলো অপারেট করেছে। তো তখন তাদেরকে কিন্তু এই মামলায় খুব সহজে আমরা আসামি হিসেবে পেয়ে যাই। তো এইভাবে আমরা তদন্ত কাজ চালাচ্ছি, সরাসরি ভিকটিমদের আইডেন্টিফিকেশন, তারপর পরিস্থিতির যে সাক্ষ্য সেটা, এবং আপনার অফিসিয়াল যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট থেকে আমরা বের করতে পারি যে এখানে কারা কারা ইনভলভ ছিল।